হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। এর মাঝে মারিয়া এলেনা দৌড়ে যায় ভীরকে খবর দিতে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। সে জানে এই মুহূর্তে ভীর ছাড়া ঈশাকে আর কেউ সামলাতে পারবে না। সে হন্তদন্ত হয়ে ছুটে আসে ভীরের সামনে। লম্বা লম্বা শ্বাস নিতে নিতে দম বন্ধ হয়ে আসছে তার। এভাবে এখানে মারিয়া এলেনাকে দেখে কপালে ভাঁজ পড়ে ভীরের। বস, ম্যাম ম্যাম, কণ্ঠ কেঁপে ওঠে তার। ভীর হাতের গ্লাসটা ধীরে টেবিলে রেখে তার দিকে তাকায়, চোখ শুরু করে। ম্যাম কি করছেন বস? আপনি একটু দেখেন, ম্যাম পাগল হয়ে গেছেন। আমরা কেউ ম্যামকে সামলাতে পারছি না। তিনি হাতে ছুরি নিয়েছেন, নিজেকে মেরে ফেলতে চাচ্ছেন। ভীর কপালের রগ ফুটে ওঠে মারিয়া এলেনার কথা শুনে। বারবার সে নিজের মনকে বুঝিয়েছে এই মেয়েকে কিছু করবে না, যা হয়েছে ভুলে যাবে। কিন্তু ভবিষ্যতে যেন এটা না হয়, তার সম্পূর্ণ ব্যবস্থা নিবে। কিন্তু ঈশায়া প্রতিবারই এমন কিছু করছে যা কারণে তার মেজাজ ভয়ঙ্করভাবে হারাচ্ছে। এক মুহূর্ত দেরি করে না, ভীর দ্রুত পায়ে রওনা দেয় রুমের দিকে। তার চোখে ভয়ঙ্কর আগুন, মাথাটাও টলছে। আজ এই মেয়ের বাড়াবাড়ি শেষ সে দেখে ছাড়বে। ভীর উপরে উঠে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখের সামনে যে দৃশ্যটা ভেসে ওঠে, তাতে তার শিরা উপশিরা রক্ত জমে যায়। গার্ডরা চেষ্টা করছে ঈশাকে শান্ত করতে, থামাতে, আর ঈশা ছুরি হাতে দাঁড়িয়ে আছে কোনায়। ভয়ের তো চোখে সবাইকে পিছনে সরতে বলছে। ভীরকে রুমে ঢুকতে দেখে ঈশার মুখ আরো বিকৃত হয়ে ওঠে। সে ভাঙা গলায় চিৎকার করে ওঠে, একদম আসবেন না, সরে যান, সরে যান এখান থেকে, আমার কাছে আসবেন না আপনি। তার ডান হাতে শক্ত করে ধরা ছুরি, আর সেই ছুরির ধার বাম হাতের কবজিতে চেপে ধরে আছে। ভীর স্থির দাঁড়িয়ে আছে, তার তীক্ষ্ণ দৃষ্টি ঈশার উপর আটকে আছে। প্রতিটি সেকেন্ডে সে হিসেব করছে কিভাবে গেলে ছুরিটা তার হাত থেকে কাটতে পারবে। মাথার ভেতরে ঝড় বইছে, কিন্তু মুখের ভেতর একরাশ নীরবতা। সে এক পা এগোতেই ঈশায় খাবড়ে যায়, চিৎকার করে বলে, আসবেন না, আসবেন না বলছি। কিন্তু ভীর আবারও এগোতে নিলেই আতঙ্কে হঠাৎ ছুরি চালিয়ে দেয় ঈশার নিজের হাতে। মুহূর্তে পাতলা চামড়া ভেদ করে রক্ত গলিয়ে পড়ে ফ্লোরে। ভীরের চোখ বড় হয়ে ওঠে, শিরায় আগুন জ্বলে ওঠে। সে গর্জে ওঠে, হেই স্টপ। ভীর দু হাত উঠিয়ে বলে, আসছি না, আমি আসছি না, আসবো না তোমার কাছে। হাত থেকে নামাও ছুরিটা, নামাও। বলতে বলতে ভীর পিছিয়ে যায় দুপা, তার কণ্ঠে আতঙ্ক আর ক্রোধের মিশ্রণ। কিন্তু ঈশা থামে না। রক্ত গড়িয়ে পড়ছে কবজি থেকে। ফ্লোরে 1 ফোঁটা 2 ফোঁটা লাল দাগ ছড়িয়ে পড়ছে, অথচ আজ তার চোখে কোনো ব্যথার ছাপ নেই। যেন ব্যথা তার অস্তিত্বকে স্পর্শই করতে পারছে না। ভীরের রুম থেকে এত চেঁচামেচির শব্দ শুনে নিকো দৌড়ে আসে। এসে যা বোঝার সে বুঝে যায়। ঈশার প্রতি রাগটা তার দিন দিন আরো বেড়ে যাচ্ছে। ভীরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়ে নিকো। একটুখানি একটা মেয়ের জন্য ভীর ভয় পাচ্ছে, এটা নিকোর কাছে অসম্ভব মনে হয়। সহ্যও হয় না তার এসব আদিক্ষেতা। এই মেয়ে তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর এইসব কিছুর পরও ভীর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই মেয়েকে সে লেই দিয়ে দিয়ে আরো মাথায় উঠাচ্ছে। নিকোর আগে ফুসতে ফুসতে ঈশার দিকে এগোতে নিলেই ঈশার নিকোকে দেখে আতঙ্কে হঠাৎই হাতের আরেকটা টান দেয়। তার কবজি থেকে রক্ত ছলকে পড়ে ফ্লোরে, ছড়িয়ে যাচ্ছে, যেন লাল রঙের ছাপে ভেসে যাচ্ছে সাদা মার্বেল। ওর কাছে যেও না, ড্যাম ইট, স্টে ব্যাক। ভীর চিৎকার করে ওঠে, তার চোখে রাগের ঝলক, গলায় তীব্রতা। হাজারো মানুষের রক্ত ছড়িয়ে ভীর অসংখ্য মানুষকে এক নিমেষে মাটিতে ফেলে দিয়েছে। কিন্তু আজ এই একজনের রক্ত দেখে সে পাগল হয়ে যাচ্ছে। কি করবে, কিভাবে থামাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। তার সব ক্ষমতা, সব অস্ত্র, সব ভয়ঙ্কর ক্ষমতাধর অবস্থান সব বৃথা মনে হচ্ছে। ঈশার শরীর কাঁপছে, হাতের ব্যথায় কাবু হয়ে পড়েছে, তবুও সে হার মানছে না। তার চোখে এক অদম্য জেদ, আজ সে হারবে না।
প্রয়োজনে মরে যাবে, তবু এই মানুষগুলোর কাছে হার মানবে না। বীরের রাগে ভরা গলায় গর্জে ওঠে, হাত থেকে ওটা নামাও ঈশা, না হলে এর ফল খুব খারাপ হবে। ভুলে যেও না তোমার পরিবারের কথা, আমি কাউকে ছেড়ে দেব না। কিন্তু ঈশা মানে না, এক চুলও নড়ে না সে। আজ কোনো ভয়, কোনো হুমকি, কোনো আবেগই তাকে স্পর্শ করতে পারছে না। নিকো বীরকে কিছু বলতেও পারছে না। ঈশা বারবার এদিক ওদিক তাকাচ্ছে, ভীত, অথচ দৃঢ় চোখে পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অবশেষে সে দরজার কাছে এসে পৌঁছায়। তার হাত থেকে অনবরত রক্ত চুইয়ে পড়ছে। বীরের দৃষ্টি সেইখানেই আটকে আছে। এক এক ফোঁটা রক্ত যেন তার মাথার ভেতরে বজ্রপাত ঘটাচ্ছে। দরজার কাছে পৌঁছতে গার্ডরা দরজা ঘিরে দাঁড়িয়ে যায়, দেওয়াল হয়ে দাঁড়ায় তার সামনে। ঈশা বীরকে উদ্দেশ্য করে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ওদেরকে বলুন সরে যেতে, ওদেরকে বলুন সরে যেতে, না হলে আমি কিন্তু। বীর দাঁতে দাঁত চেপে তীর তীর করে কাঁপছে, রাগে চোখ লাল হয়ে গেছে। এক ঝটকায় সে চিৎকার করে গার্ডদের সরে যেতে বলে। তার আদেশে সবাই দরজা ছেড়ে দেয়। ঈশা সুযোগ বুঝে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। এক নিঃশ্বাসে ছুটে আসে নিচের হল রুমে, ছুরি হাতে রক্তাক্ত অবস্থায়। তাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে আশেপাশের সব গার্ড চমকে ওঠে। মুহূর্তেই তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ঈশা আতঙ্কিত হয়ে পড়ে, তবু হার মানে না। তার মাথা ঘুরছে, শরীর দুর্বল হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি ফুরিয়ে যাচ্ছে, তবু চোখের জেদ অটল। বীর দ্রুত নেমে আসে পেছনে পেছনে, তার চোখে স্পষ্ট রাগের আগুন। এইটুকুন শরীর থেকে এতটা রক্ত পড়ছে, এখনো পড়ছে, আর এই দৃশ্যটাই তার মেজাজ খারাপ করছে। এই মেয়ে যে এত সাহস কোথা থেকে পেল, যে কখনো চোখ তুলে তাকায়নি পর্যন্ত, কখনো গলা উঁচা করে কথা বলেনি, সেই মেয়ে আজ কি করছে? নিকো এবার আর নিজেকে সামলাতে পারে না, অধৈর্য হয়ে বলে ওঠে, তুমি কি মনে করছো তুমি এখান থেকে পালাতে পারবে? এটা বাংলাদেশ না ঈশা। এই প্যালেস থেকে বেরিয়ে গেলেও তুমি আর কোনো দিনও বাংলাদেশে ফিরতে পারবে না। ঈশা হাতের ছুরি আরো শক্ত করে ধরে। তার চোখ বরাবর নিকো আর বীরের মাঝে ঘুরে বেড়াচ্ছে। একদিকে ভয়ঙ্কর দুই পুরুষ, আরেকদিকে গার্ডদের চক্রগ্রহ। পিছনে তাকাতে থাকে সে, যেন কোনো গার্ড এসে হঠাৎ ধরে না ফেলে তাকে। তার চোখে শুধু একটাই সিদ্ধান্ত, আজ হয় সে বেরিয়ে যাবে, না হয় মরে যাবে। নিকো এক দুর্দ হাসি দিয়ে তাকে উস্কে দেয়, অন্যমনস্ক করার চেষ্টা করে। তোমাকে তো আমি সহজ সরল ভেবেছিলাম ঈশা, কিন্তু এখন দেখছি তুমি তোমার বোনের থেকেও এক কাঠি উপরে। এতদিন কি ভান ধরেছিলে ম্যাডাম? সে হেসে আবার বলে, উফ, তোমাকে দেখে আজ আবার তোমার বোনের কথা মনে পড়ছে। ও যদি থাকতো তাহলে দুই বোন একসাথে থাকতে পারতে, কিন্তু আফসোস তোমার বোন চলে গেছে। ও চলে যায় আমারও খুব খারাপ লাগছিল। নিকোর কথাগুলো ঈশার মনে ঝড় তোলে। সাফার কথা মনে পড়ে যায় তার, সেই দিনটার মর্মান্তিক দৃশ্য, শেষবার বুকে আঁকড়ে ধরার মুহূর্ত। আর তারপর তাদের নির্মম প্ল্যান, তার সারা শরীর গা জ্বালিয়ে দেওয়া। ক্ষোভে তার চোখ জ্বলে ওঠে। ঈশা সাফার সেই করুণ অবস্থার কথা মনে পড়ে। তার মৃত্যুর পিছনে একমাত্র দায়ী ছিল এই নিকো। ঈশা ছুরি হাতে নিকোর দিকে তেড়ে যায় তাকে আঘাত করার জন্য। এটাই ছিল নিকোর অপেক্ষার মুহূর্ত। ঈশা তার দিকে আসতেই বীর পিছন দিক থেকে চাপটে ধরে তাকে, দু হাতে শক্ত করে চেপে ধরে ঈশাকে। ঈশা ছটফটিয়ে ওঠে, মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু বীরের সাথে সে কখনোই পেরে উঠবে না। নিকো এগিয়ে এসে ঈশার হাত থেকে ছুরি টেনে ছিনিয়ে নেয়। ঈশা নিজের সর্বশক্তি দিয়ে বীরের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। তার ক্ষুদ্র শরীরে প্রতিটি পেশি জোর দিচ্ছে মুক্তি পাবার জন্য, কিন্তু বীরের শক্তির সামনে সে কিছুই না। তার বাহু যেন লোহার তৈরি, অটল, অদম্য। বীর এটাই বুঝিয়ে দিচ্ছে সে না চাইলে তার কাছ থেকে কখনো ছোটার ক্ষমতা নেই তার। ঈশা বারবার চিৎকার করছে,
তাকে ছেড়ে দেওয়ার জন্য। ছাড়ুন আমাকে, আমি শেষ করে ফেলবো এই। হঠাৎ ভীর ঈশাকে ছেড়ে দিয়ে এক ছটকায় ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ধাক্কায় ঈশার মাথা একপাশে হেলে যায়। ভীর তার গাল শক্ত করে চেপে ধরে ফুঁসে ওঠে, বাড়াবাড়ি বেশি করে ফেলছিস না তুই? তুই জানিস আমি কি করতে পারি, সেটা তুই ভালো করেই জানিস। আমাকে রাগাস না, না হলে আমি ভুলে যাব তুই কে। থাপ্পড়ের তীব্রতা ঈশার মাথা ছিমছিম করে ওঠে, চোখের সামনে সবকিছু দুলে উঠছে তার। ভীরের কোনো কথাই তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ দেখা যাচ্ছে না। ঈশা নিকট দিকে যেতে চাইলে ভীর মুহূর্তেই তার হাত চেপে ধরে টেনে নেয়। ভীর ঠান্ডা তীক্ষ্ণ চোখে তার কার্যকলাপ লক্ষ্য করছে। সে দেখতে চাইছে ঈশা কত দূর যেতে পারে, তার জেদের সীমা কোথায়। আর সেই সাথে ঈশার এই অবাধ্য যেন তার ভেতরে আগুন দ্বিগুণ করে তুলেছে। ঈশা এবার রাগে জিদে চিৎকার করে ওঠে, ছাড় আমাকে, ছাড় আমাকে। কোথাকার তোর এই নোংরা হাতে আমাকে স্পর্শ করবি না। রাস্তার কথা সম্পূর্ণ শেষ করার আগে ভীর আবার বাজিয়ে থাপ্পড় মারে তার গালে। শব্দটা পুরো হলে গর্জে ওঠে। ব্যথা ঈশার ঠোঁট ভেঙে আসে। ঢোক গিলে কান্না আটকানোর চেষ্টা করছে সে। গাল লাল হয়ে উঠেছে, কান গরম হয়ে ব্যথায় চলছে, কিন্তু নিজেকে কোনোভাবে সামলে নেয়। তার চোখে এক ভয়ঙ্কর অগ্রাসীর রূপ ভেসে ওঠে আজ। সে দমে যাবে না। হঠাৎ ঈশার রাগে একদলা থু ছুঁড়ে মারে ভীরের মুখে। ভীর চোখ বন্ধ করে নেয়। রাগে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। দুই হাত মুহূর্তে মুষ্টিবদ্ধ হয়ে যায়। শিরায় শিরায় আগুন ছুটছে। নিকোসহ আশেপাশে দাঁড়িয়ে থাকা সব গার্ড স্তম্ভিত হয়ে যায় ঈশার এই দুঃসাহসে। তাদের চোখে ভয়। এমন কাজের পর ভীর ঈশার কি পরিণতি ঘটাবে সেটা ভেবে তারা নিজেরাই শিউরে উঠছে। ঈশা চিৎকার করে বলে, আমার চরিত্রের দিকে আঙুল তুলিস? তোর কি আছে? তোর চরিত্র বলে কোনো জিনিস আছে? তোর জন্মে ঠিক আছে নাকি তুই? ভীর মুহূর্তে ক্ষিপ্ত হয়ে ওঠে। ঈশার শেষের কথাটা শুনে ভীর কোনো কথা না বলেই এক ছটকায় ঈশার গাল চেপে ধরে শক্ত হাতে। তার আঙুলের চাপ এতটাই ভয়ানক, এতটাই নির্মম যে ঈশার শ্বাস আটকে আসে। ঈশা হাত বাড়িয়ে ভীরের হাত ছাড়ানোর জন্য ছটফট করে, হা করে একটু শ্বাস নেওয়ার জন্য, কিন্তু ভীরের শক্ত মুঠো থেকে মুক্তি পাওয়া অসম্ভব। ঈশার দম বন্ধ হয়ে আসে। তার ঠোঁট কাঁপছে, বুক দপদপ করছে, চোখ বয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত। অক্সিজেনের জন্য তার চোখ লাল হয়ে উঠেছে, কিন্তু ভীরের ভেতরে বিন্দুমাত্র দয়া নেই, মায়া নেই। তার হাতের চাপ আরো শক্ত হয়ে ওঠে। প্রতিটি সেকেন্ডে মৃত্যু আরো কাছে টেনে আনছে। নিকট ঠোঁটের কোণে হাসির রেখা। সে এই ভীরকেই দেখতে চেয়েছিল। কয়েক সেকেন্ড পর ভীর নিজেই হাত ছেড়ে দেয়। ঈশা হাওয়ার জন্য হাঁপাতে থাকে। গলা চলে যাচ্ছে, বুক ফেটে যাবে মনে হচ্ছে তার। ঈশা ফ্লোরে বসে পড়ে, গলা ধরে দু হাতে অনবরত কাশছে। ভীর দেখে সেই দৃশ্য। তারপর ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, মরতে চাস তুই? মরার খুব শখ তোর? তাহলে এত সহজে মৃত্যু আমি তোকে দিব না। কথাগুলো বলেই ভীর ঈশার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। বসা থেকে চুল চেপে ধরে ওঠায় ভীর। ঈশা কুকিয়ে ওঠে। ব্যথায় তার মুখ লাল হয়ে উঠেছে, শরীর নিস্তেজ হয়ে আসছে, কিন্তু ভীরের চোখে একটু দয়া নেই, শুধু রাগ, জেদ আর নিয়ন্ত্রণ করার অন্ধ আকাঙ্ক্ষা। ভীর ঈশার চুলে মুষ্টি শক্ত করে ধরে, টানতে টানতে নিয়ে যায় বিশাল সুইমিং পুলের কাছে। তার প্রতিটি টান যেন ঈশার শরীরের ভেতরের সাহসটুকু ছিঁড়ে ফেলছে। ঈশা নিজেকে ধরে রাখার চেষ্টা করেও পারছে না। ভীরের হাতের মুঠো এতই শক্ত যে তার মনে হচ্ছে তার সব চুল উঠে আসবে। চারপাশে গার্ডরা হতবাক, কিন্তু কেউই সেখানে যাওয়ার সাহস পায় না। ভীরের চোখে আগুন, মুখে হিংস্রতা, সবাইকে পাথর করে দিয়েছে। কেবল নিকো ধীরে ধীরে ভীরের পিছু যায়। সে জানে আজকে রাতে কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে, কারণ ঈশা আজ যা নিয়ে কথা বলেছে এই বিষয় নিয়ে ভীর ছাড় দিবে না। ভীরের জীবনের সব থেকে দুর্বল জায়গা হলো এটা। নিকোর এই ভেবে স্বস্তি লাগছে। ঈশা জারিনের চ্যাপ্টার
একেবারে ক্লোজ হয়ে যাবে। আবার এটাও ভাবছে এরপর ভীর কি করবে। ভীরের কানে তখন বাজছে সেই কথাটা, তোর জন্মের ঠিক আছে। এই একটি বাক্য যেন তার মাথায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। সব কিছু ধ্বংস করে ফেলতে মন চাচ্ছে তার। ভীর ঈশের চুল ছেড়ে দেয়, তারপর মাথা নিচু করে আকাশের দিকে তাকায়। বুক ভরে টেনে নেয় লম্বা এক নিঃশ্বাস। তার চোখ লালচে হয়ে উঠেছে, শিরাগুলো ফেটে বেরিয়ে আসছে। ঈশা কেঁপে ওঠে, পানির ধারে এনে দাঁড় করিয়ে দেয় ভীর তাকে। তার বুকের ভেতর ভয়ের ঢেউ ক্রমেই উতলে উঠছে। এখানে তাকে কেন আনা হলো? ভীর কি করতে চাচ্ছে? ঠিক সেই মুহূর্তে ভীর হিংস্রভাবে ঈশার গলা থেকে ওড়নাটা একটানে তার হাতে নিয়ে নেয়। এরপর কোনো রকম দয়া না দেখিয়ে সেই কাপড় দিয়ে তার হাত দুটো শক্ত করে বেঁধে ফেলে। ঈশায়া বিস্ফারিত চোখে তাকায় ভীরের দিকে। তার চোখে আতঙ্ক, বুকের ভেতর কাঁপুনি। কি হচ্ছে? ভীর আসলে কি করতে যাচ্ছে সে জানে না। ভীর ঝুঁকে তার চোখের গভীরে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, মরার খুব শখ না তোর? তোর এই শখ আমি আজ পূরণ করব। বলে ভীর ঈশার দিকে আরেকটু ঝুঁকে তার ঠোঁটে ছোট্ট একটা চুমু খায়। ভীর মুখ উঠিয়ে ঈশার মুখটা একবার দেখে তারপর এক ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে সুইমিং পুলের গভীর জলে। একটা প্রচণ্ড জোরে শব্দ হয়। ভীর সঙ্গে সঙ্গে গার্ডদের দিকে ঘুরে তাকায়, কণ্ঠে বিষ ঢেলে আদেশ দেয়। পুলের পানি যেন বরফের মতো ঠান্ডা হয়। গার্ডরা আতঙ্কিত মুখে ছুটে যায়। নিকো দাঁড়িয়ে রয় নির্বাক। ঈশা সাঁতার জানে না, উপরন্তু তার হাত দুটো শক্ত করে বাঁধা। বিশাল গভীর পুলের পানি তাকে পুরোপুরি গ্রাস করে নিচ্ছে। সে মরিয়া হয়ে ছটফট করছে। তার চোখে আতঙ্ক ভেসে উঠেছে, বুক ফেটে আসছে, শ্বাস নিতে পারছে না। তার নাকে মুখে পানি ঢুকে যাচ্ছে। এক মুহূর্তের জন্য সে পানির উপরে উঠে হাঁপাতে হাঁপতে শ্বাস নিতে চায়, কিন্তু বাধা হাত তাকে অসহায় করে ফেলে। বরফের মতো ঠান্ডা পানি তার শরীরকে জমিয়ে দিচ্ছে, তার শক্তি নিঃশেষ করে দিচ্ছে। ঈশার ভেজা লম্বা চুলগুলো পানির উপরে ভেসে উঠেছে। চোখে অশ্রু আর আতঙ্ক মিশে যাচ্ছে পানির সাথে। প্রতিটি চেষ্টা ব্যর্থ, প্রতিটি ছটফট তাকে আরো গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ভীর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার চোখে মায়ার লেশ মাত্র নেই, বরং তার চোখে দৃষ্টি ক্রমে আরো শীতল, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার ঠোঁটে তীক্ষ্ণ বাঁকা হাসি খেলে যাচ্ছে।